ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা এই অধ্যায়ের একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি তারা উপরের আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তা আগের ভিডিওতে আমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 5 দাগ থেকে শুরু করব। তা দেখো 5 দাগে কি আছে। 5 দাগে দেখতে পাচ্ছি সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুভাষদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে জমিটির দৈর্ঘ্য ধরে নিই, যে ধরি জমিটির দৈর্ঘ্য x মিটার। তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে, জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে পাই? জমিটি যেহেতু আয়তাকার, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, সহজেই আমরা প্রস্থ পেয়ে যাব। অতএব জমিটির প্রস্থ কি হচ্ছে, দেখো জমিটির প্রস্থ হবে ক্ষেত্রফল এই 500কে আমাদের দৈর্ঘ্য x দিয়ে ভাগ করব, তাহলে এত মিটার হচ্ছে জমিটির প্রস্থ। এবার দেখো যে দৈর্ঘ্য 3 মিটার কমিয়েছে, অতএব দেখো 3 মিটার কমালে জমিটির দৈর্ঘ্য হবে আগে দৈর্ঘ্য কত ছিল x মিটার, তার থেকে 3 বাদ দেব, অর্থাৎ x - 3 মিটার হচ্ছে জমিটির দৈর্ঘ্য হলো। এবার 2 মিটার বাড়ালে, ঠিক আছে, প্রস্থ কি করেছে 2 মিটার বাড়িয়েছে, তাহলে 2 মিটার বাড়ালে জমিটির প্রস্থ হবে, আগে প্রস্থ কি ছিল, আগে প্রস্থ ছিল দেখো 500/x এত মিটার, তার সাথে আমরা 2 যোগ করব, তাহলে এত মিটার হচ্ছে জমিটির প্রস্থ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, লসাগু x হচ্ছে, তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো 500 আর এক্ষেত্রে 2x, ঠিক আছে, এত মিটার হচ্ছে আমাদের প্রস্থ। এবার কি করেছে, এইটি করার ফলে জমিটি হয়েছে বর্গাকার। তা আমরা জানি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে x - 3 অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ কি 500 যোগ 2x/x, এই দুটি সমান। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তা দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি x² - 3x, আর এক পাশে 500 যোগ 2x, ঠিক আছে। এবার সবগুলিকে আমরা সমান চিহ্নে এই পাশে নিয়ে আসছি, তাহলে আমরা পাচ্ছি দেখো x² - 3x, এ পাশে ছিল 500কে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো -500, এবং 2xকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা -2x পাবো, সমান 0। এখান থেকে আমরা পাচ্ছি দেখো x² - 3x আর -2x আছে, অর্থাৎ আমরা পাচ্ছি -5x -500, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, মিডিল টার্ম ফ্যাক্টর করা। তাহলে দেখো 500কে আমরা কিভাবে ভাঙাতে পারি, আমরা এইভাবে ভাঙাতে পারি 20 গুণ 25, ঠিক আছে, 20 আর 25 গুণ করলে আমরা 500 পাই। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো x², যেহেতু এক্ষেত্রে -5 আছে, তাহলে বড়টাকে আমাদের মাইনাস রাখতে হবে, অর্থাৎ -25x, আর এক্ষেত্রে +20x রাখবো, কেমন -500 সমান 0। এবার প্রথম দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, প্রথম দুটি থেকে x কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি x - 25, এবং পরের দুটি থেকে কি কমন যাচ্ছে 20 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x - 25 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি দেখো x - 25, এই দুটো থেকে আবার কমন যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পড়ে থাকছে x আর এই ক্ষেত্রে পড়ে থাকছে 20 সমান 0। এবার দেখো দুটি রাশির গুণফল কখন শূন্য হয়, যখন এই দুটির মধ্যে দুটিই শূন্য হতে পারে অথবা যে কোনো একটি শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো হয় x - 25 সমান 0 অথবা x + 20 সমান 0, ঠিক আছে। তা দেখো এখান থেকে x এর মান কি বের হচ্ছে, অতএব x সমান এখান থেকে আমরা পাচ্ছি 25, আর এখান থেকে x সমান কি পাচ্ছি 20কে ওপাশে নিয়ে গেলে -20।
তা দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে? অর্থাৎ এই মানটা আমরা গ্রহণ করতে পারবো না। কারণ হিসেবে আমরা কি লিখব? যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। কেমন? তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম? আমরা দৈর্ঘ্য পেলাম 25 মিটার। তাহলে এখানে লিখে নিই, অতএব জমিটির দৈর্ঘ্য সমান 25 মিটার। এবং প্রস্থ কি হবে দেখো, প্রস্থ ছিল জমিটির 500/x, অর্থাৎ x এর মান 25 পেয়েছি, তাহলে 25 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এত মিটার সমান আমরা 20 মিটার পাবো। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে দেখো। 6 দাগে দেখতে পাচ্ছি আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা ছবিটি অঙ্কন করে নিয়েছি। বর্গাকার জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং দেয়ালটির কতটা চওড়া? 3 ডেসিমিটার চওড়া। তাই এখানে দেখো দেয়ালের খরচ দেওয়া আছে প্রতি 100 বর্গমিটার 5000 টাকা, অর্থাৎ সেটি বর্গমিটারে দেওয়া আছে। আর বর্গমিটার কিসের একক? ক্ষেত্রফলের একক। অর্থাৎ এই দেওয়ালের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সেটি আমরা কিভাবে বের করতে পারি? আমরা প্রথমে দেয়াল সহ টোটাল জমির ক্ষেত্রফল বের করব এবং দেওয়াল বাদে এই জমিটার ক্ষেত্রফল বের করব। তারপর আমরা দেওয়াল সহ ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল বিয়োগ করলে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে বর্গাকার জমির দৈর্ঘ্য কি বলে দেওয়া আছে? বর্গাকার জমির দৈর্ঘ্য 300 মিটার। অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল কি হবে? যেহেতু জমিটি বর্গাকার অতএব ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার। এখানে বাহু হচ্ছে 300, তাহলে এর স্কয়ার হবে। ঠিক আছে, আর এককটা আমাদের কি হবে? একক হবে আমাদের বর্গমিটার। তাহলে দেখো এটা 300, ঠিক আছে। 300কে স্কয়ার করলে কি হয়? 3 তিরিকে 9 হবে এবং তারপরে 4টে শূন্য হবে, অর্থাৎ আমরা পেলাম 90,000 বর্গমিটার। এই যে দেওয়ালটা দেওয়া আছে, দেওয়ালটার একক কি আছে দেখো? ডেসিমিটারে আছে। তাহলে এই দেওয়ালটা আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তা দেখো দেওয়াল চওড়া 3 ডেসিমিটার। তাহলে দেখো ডেসিমিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে কি করতে হবে? আমাদের এটিকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো দেখো 3/10 মিটার। অতএব এখান থেকে আমরা লিখতে পারি 0.3 মিটার। ঠিক আছে, 3কে 10 দিয়ে ভাগ করলে আমরা 0.3 মিটার পাবো। এইবার আমরা দেয়াল বাদে জমির দৈর্ঘ্য বের করে নিই। দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য কি হচ্ছে দেখো? জমির দৈর্ঘ্য 300 মিটার। তার থেকে আমাদের এদিকে 0.3 মিটার এবং এদিকে 0.3 মিটার বাদ দিতে হবে, অর্থাৎ 0.3 যোগ 0.3। ঠিক আছে, এইটা বাদ দিলে আমরা এই মাঝের অংশটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা হবে এত মিটার। তা দেখো 300 বিয়োগ 0.3 যোগ করলে আমরা 0.6 পাবো এবং 300 থেকে 0.6 বিয়োগ করলে আমরা 299.4 মিটার পেলাম এই মাঝের অংশটির দৈর্ঘ্য। কেমন? এইবার দেখো দেয়াল বাদে জমির দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? যেহেতু জমিটি বর্গাকার তাহলে বাহু স্কয়ার, অর্থাৎ 299.4 এর স্কয়ার, আর একক হবে বর্গমিটার। তাহলে দেখো এটি স্কয়ার বলতে এটি দুবার গুণ আছে, তাহলে সেই গুণটি এখানে আমরা করে নিচ্ছি। তা আমরা গুণ করে কত পেলাম? আমরা গুণ করে পেলাম দেখো 89,640, 89,640.36 এত বর্গমিটার। ঠিক আছে, এইবার দেখো অতএব দেওয়ালের ক্ষেত্রফল কি হচ্ছে?
আমরা দেওয়াল সহ ক্ষেত্রফল পেয়েছিলাম 90,000 বর্গমিটার। তাহলে 90,000 থেকে আমাদের 89,640.36 বর্গমিটার বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, আমরা পাবো 6 কত 10 হবে 4 হলে হাতে 1, 3 একে 4, 6 হলে 1, 9 হলে হাতে 1, 5 আছে কত 5 হলে হাতে 1, 6 একে 7, তাহলে 3 হলে এদিকে বস, অর্থাৎ আমরা পেলাম 359.64 বর্গমিটার। ঠিক আছে, এইটি হচ্ছে দেয়ালের ক্ষেত্রফল। তা তোমাদের যদি এই গুণটা বা ক্যালকুলেশন করতে সমস্যা হয় তোমরা অন্যভাবেও করতে পারো। সেটি কিভাবে একটু দেখে নাও, এখানে আমি চট করে দেখিয়ে দিচ্ছি। আমরা দেয়াল সহ ক্ষেত্রফল কত পেয়েছিলাম 300 স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারি, দেখো 300 স্কয়ার। আর দেয়াল ছাড়া ক্ষেত্রফল কত পেয়েছিলাম 299.4 এর স্কয়ার। এটিকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে আমরা পাবো দেখো 300 যোগ 299.4 ইন্টু 300 বিয়োগ 299.4। ঠিক আছে, তাহলে দেখো 300-এর সঙ্গে 299 যোগ করলে আমরা 599.4 পাচ্ছি, ইন্টু 300 থেকে দেখো 299.4 বিয়োগ করলে আমরা 0.6 পাচ্ছি। এবার এইটি গুণ করলে কি হচ্ছে দেখো, 4 6 24 4 হাতে 2, 6 নং 54 আর 2 56, 6 হাতে 5, 6 নং 54 আর 5 59 9 হাতে 5, 5 6 30 আর 5 35। ঠিক আছে, আমাদের ক ঘর আগে দশমিক হবে 2 ঘর আগে, অর্থাৎ আমরা একই রেজাল্ট পেলাম। ঠিক আছে, তা তোমরা যদি এইভাবে করতে সমস্যা হয় তাহলে এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, তোমাদের যেভাবে খুশি সেভাবে তোমরা করতে পারো। এবার দেখো দেওয়ালের ক্ষেত্রফল তো পেয়ে গেছি, অতএব দেওয়ালের জন্য খরচ হবে, দেওয়ালের টোটাল ক্ষেত্রফল কত বেরিয়েছে 359.64 বর্গমিটার ইন্টু, ঠিক আছে, তা দেখো দেওয়ালে কি বলা আছে যে 100 বর্গমিটারে 5,000 টাকা খরচ, তাহলে 100তে খরচ করছে 5,000 টাকা, টোটাল 5,000 টাকা খরচ হচ্ছে 100 বর্গমিটারে। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে সেটি বের করতে গেলে 5,000কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই যে সংখ্যাটা পাবো এটি হচ্ছে 1 বর্গমিটার দেয়াল তৈরির খরচ। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের টোটাল দেয়াল হচ্ছে 359.64, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তা দশমিক তুলে দিলে নিচে আমরা 100 পাবো। এবার দেখো 0 0 0 0 কেটে দিলাম, 50 দিয়ে 100কে কাটলে 2 পাবো, 2 দিয়ে এটাকে কাটলে কি হচ্ছে দেখো, প্রথমে 1 বার যাচ্ছে, তারপরে 7 বার যাচ্ছে, তারপরে 9 বার যাচ্ছে, 8 বার যাচ্ছে, 2 বার, অর্থাৎ আমরা পেলাম দেখো 17,982 টাকা। ঠিক আছে, 17,982 টাকা হচ্ছে আমাদের দেওয়াল তৈরির মোট খরচ। এবার 7 দাগেরটা লক্ষ্য করো, 7 দাগে কি আছে দেখো, 7 দাগে দেখতে পাচ্ছি যে রিহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। আমরা এখানে ছবিটি করে নিয়েছি যে আয়তাকার জমির দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। এই রাস্তাটা কত চওড়া আমাদের বের করতে হবে, তাই এটি দেওয়া নেই, তাহলে এটি আমরা ধরে নিই যে এটা x মিটার চওড়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা একই কনসেপ্টে কিন্তু অঙ্কগুলি সমাধান করব আগের অঙ্কটির মতো। রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করব এবং দুটো থেকে বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো যে জমির দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14 মিটার, তাহলে জমির প্রস্থ কত বলা আছে, প্রস্থ বলা আছে 12 মিটার। জমির ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, যেহেতু আয়তকার জমি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 14 গুণ 12, আর আমাদের একক হবে বর্গমিটার। তাহলে 14কে 12 দিয়ে গুণ করলে 4 × 48 8 হাতে 4, 12 আর 4 16, অর্থাৎ আমরা পেলাম 168 বর্গমিটার। ঠিক আছে, এটি হচ্ছে রাস্তা সহ জমির
টোটালটার ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কি দেখো, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য সমান রাস্তা সহ দৈর্ঘ্য ছিল 14 মিটার, তার থেকে রাস্তার দৈর্ঘ্যটা বাদ দিতে হবে। রাস্তাটা কত চওড়া, এদিকে এক্স এদিকে এক্স, তাহলে এপাশ থেকে এক্স এপাশ থেকে এক্স আমাদের বাদ দিলে কি হচ্ছে দেখো, এক্স যোগ এক্স, ঠিক আছে, এত মিটার, অর্থাৎ আমরা পাচ্ছি 14 মাইনাস 2x মিটার হচ্ছে জমিটির দৈর্ঘ্য। আবার দেখো রাস্তা বাদে জমিটির প্রস্থ কি হবে, প্রস্থ হবে একইভাবে, প্রস্থ রাস্তা সহ ছিল 12 মিটার চওড়া, সেখান থেকে দুদিকেই এ পাশেও এক্স এ পাশেও এক্স, অর্থাৎ এক্স প্লাস এক্স আমাদের বাদ দিতে হবে, এত মিটার। আমরা পেলাম 12 বিয়োগ 2x মিটার হচ্ছে জমিটির প্রস্থ। তাহলে দেখো রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল কি হচ্ছে, রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল সেই একই দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য পেয়েছি আমরা 14 মাইনাস 2x ইন্টু প্রস্থ পেয়েছি 12 মাইনাস 2x, আমাদের একক হবে বর্গমিটার। তাহলে এই গুণটা আমরা করে নিই, 14 আর 12 গুণ করলে আমরা কত পাবো, 168 পাবো। তাহলে 168 বসিয়ে দিলাম, মাইনাস 2xকে 14 দিয়ে গুণ করলে আমরা মাইনাস 28x পাবো, মাইনাস 2x দিয়ে 12কে গুণ করলে আমরা মাইনাস 24x পাবো। এক্ষেত্রে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2x আর 2x গুণ করলে আমরা 4x স্কোয়ার পাবো, ঠিক আছে, এত বর্গমিটার। এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাচ্ছি 168, মাইনাস দেখো 28 আর 24 যোগ করলে আমরা 52 পাবো, তাহলে 52x প্লাস 4x স্কোয়ার। এটি হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো এই রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বাদ দিলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আমরা আর একভাবে রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি, সেটি কি, এখানে দেখো রাস্তাটি তৈরি টোটাল খরচ বলে দেওয়া আছে 1380 টাকা। তাহলে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 20 টাকা। তা বর্গমিটার কিসের একক, ক্ষেত্রফলের একক, অর্থাৎ টোটালটাকে আমরা যদি অর্থাৎ সেই 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা রাস্তাটির টোটাল ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। অতএব রাস্তার আমরা লিখে নিই একটু, ঠিক আছে, প্রতি বর্গমিটার খরচ 20 টাকা, রাস্তায় মোট খরচ 1380 টাকা, ঠিক আছে। অতএব এখান থেকে সহজেই আমরা বলতে পারি, অতএব রাস্তার ক্ষেত্রফল মোট খরচ 1380কে আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এত বর্গমিটার। এবার দেখো 0 0 কেটে গেল, 138কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 69 বর্গমিটার, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা রাস্তার ক্ষেত্রফল 69 বর্গমিটার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি। দেখো শর্তানুসারে রাস্তা সহ জমির ক্ষেত্রফল ছিল 168 বর্গমিটার, তার থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে এইটা, অর্থাৎ এটা আমরা বিয়োগ করছি, 168 বিয়োগ 52x যোগ 4x স্কোয়ার, এটি হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তা রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বিয়োগ করলে তো আমরা রাস্তার ক্ষেত্রফল 69 পেয়ে যাব। এবার এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো দেখো 168 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 168 পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 52x পেলাম, প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার পাচ্ছি, এবং এটিকে সমান চিহ্ন এপাশে যদি নিয়ে আসি আমরা মাইনাস 69 পাচ্ছি, আর এপাশে 0 হচ্ছে। তাহলে দেখো 168 থেকে 168 বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি একটু সাজিয়ে লিখি, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 সমান 0। এবার এই মাইনাসটাকে তোলার জন্য আমরা সমান চিহ্নে দুই দিকেই মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। অতএব আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 4x স্কোয়ার, অর্থাৎ গুণ করলে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, 4x স্কোয়ার এখানে প্লাস মাইনাস 52x হবে, আর এক্ষেত্রে প্লাস 69 হবে, ঠিক আছে, সমান 0।
আশা করি বোঝা গেছে। আমরা প্রতিটিকে মাইনাস দিয়ে গুণ করেছি, আর মাইনাস দিয়ে গুণ করলে প্রতিটির চিহ্ন পাল্টে যাবে। এবার আমাদের এটিকে মিডিল টার্ম করতে হবে। তা দেখো 4 আর 69 গুণ করলে আমরা কত পাচ্ছি? 4 নং 36 6 হাতে 3, 24 আর 3 27। তা দেখো 2 দিয়ে গেলে আমরা পাবো 138, আবার 2 দিয়ে গেলে আমরা পাবো 69। এবার আমাদের কত দিয়ে দিতে হবে? 3 দিয়ে দিচ্ছি, দেখো আমরা পাবো 23। আর দেওয়া যাচ্ছে না। এবার আমরা এটিকে দেখি 52 কিভাবে তৈরি করতে পারি। তা এক্ষেত্রে আমরা 23 দুগুণে 46, ঠিক আছে, এই দুটো যদি নিই, 23 দুগুণে 46 আর এদিকে 3 দুগুণে 6, 46 আর 6 যোগ করলে কিন্তু আমরা 52 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x, ঠিক আছে, 46 আর 6 যোগ করলে 52 হলো, যোগ 69 সমান 0। বা এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো এই দুটো থেকে আমরা 2xকে কমন নিতে পারি। তাহলে এক্ষেত্রে x 2x পড়ে থাকছে, ঠিক আছে, 2x পড়ে থাকছে, আর এদিকে কত পড়ে থাকছে? মাইনাস 23 পড়ে থাকছে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা 3কে কমন নিতে পারি। আমরা যদি 3কে কমন নিই তাহলে দেখো এখানে 2x পড়ে থাকছে, যেহেতু মাইনাসকে কমন নিয়েছি এটার আগে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা মাইনাস 23 পাবো, সমান 0। এবার এই দুটো থেকে দেখো আবার 2x মাইনাস 23 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 2x মাইনাস 23 এবং এক্ষেত্রে 2x মাইনাস 3, ঠিক আছে, এটা সমান 0। তো দেখো এক্ষেত্রে দুটি রাশির গুণফল 0 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি? যে হয় 2x মাইনাস 23 সমান 0, অথবা 2x মাইনাস 3 সমান 0। কেননা এই দুটো যদি 0 না হয় তাদের গুণফল কখনোই 0 হয় না। এই দুটোর থেকে যে হয় দুটোকেই 0 হতে হবে, অথবা যে কোনো একটিকে 0 হতে হবে। তাই আমরা এইভাবে লিখে নিয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো 2x সমান 23কে ওপাশে গেলে প্লাস 23 হয়ে গেল, অর্থাৎ x সমান কি হবে? এই 23কে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 23কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা পাবো 11.5, ঠিক আছে। আমরা x এর মান কি পেলাম? 11.5 পেলাম। আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বা 2x সমান মাইনাস 3 ওপাশে গেলে 3 হয়ে গেল, বা x সমান কি হচ্ছে? 3/2, অতএব x এর মান কি হচ্ছে? 1/5। তাহলে আমরা x এর দুটি মান পেলাম। তাহলে আমাদের কোন মানটি গ্রহণ করতে হবে? তা দেখো জমিটির দৈর্ঘ্য ছিল 14 মিটার, প্রস্থ ছিল 12 মিটার। তা দৈর্ঘ্য যদি 14 মিটার হয়, ঠিক আছে, জমিটির দৈর্ঘ্য 14 মিটার, তাহলে দুই দিকে কি করে আমাদের 11.5 মিটার চওড়া রাস্তা করা সম্ভব? এটি সম্ভব নয়, অতএব এটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখে নিই ইহা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। অতএব তাহলে আমরা x সমান কি পেলাম? x সমান আমরা পেলাম 1.5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আট দাগেরটা লক্ষ্য করো। আট দাগেরটা কি আছে দেখো। আট দাগে দেখতে পাচ্ছি যে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের তো কর্ণের দৈর্ঘ্য দরকার, আর আয়তক্ষেত্রের কর্ণের জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ দরকার হয়, কিন্তু এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে, অতএব আমাদের প্রস্থটা বের করে নিতে হবে। তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে? জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে জমির ক্ষেত্রফল সমান 1200 বর্গ সেমি। আর কি দেওয়া আছে? জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি। তা দেখো যেহেতু জমিটি হচ্ছে আয়তকার, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হয়? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়, অর্থাৎ এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের গুণফলের মান। তাহলে এই গুণফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি সহজেই আমরা প্রস্থ পেয়ে যাব। অর্থাৎ জমির প্রস্থ কি হবে? দেখো জমির প্রস্থ হবে, জমির ক্ষেত্রফল 1200কে 40 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি,
তা 0 0 কেটে গেল, 120 দিয়ে 4 দিয়ে ভাগ করলে আমরা 30 পাবো। তাহলে জমির প্রস্থ কত বের হলো? 30 সেমি। ঠিক আছে, তা আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য কি? আমরা জানি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এটা আমরা দেখিয়েছিলাম আলোচনার সময়। এবার এই ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 40 পেয়েছি। তাহলে আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিতে পারি 40 স্কয়ার। প্রস্থ কত পেয়েছি? 30 পেয়েছি, তাহলে বসিয়ে দিতে পারি 30 স্কয়ার। একক আমাদের কি হবে? একক হবে আমাদের সেমি। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা শুধু এখানে একক কথাটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে 40কে স্কয়ার করলে আমরা 1600 পাচ্ছি, 30কে স্কয়ার করলে আমরা 900 পাচ্ছি। 1600 আর 900 যোগ করলে আমাদের কত হচ্ছে? আমাদের 2500 হচ্ছে, এত সেমি। এবং 2500 বর্গমূল কত হবে? 2500 বর্গমূল হবে 50। ঠিক আছে, আমাদের কর্ণের দৈর্ঘ্য কত বের হলো? 50 সেমি। তা এইটার উপরেই তো বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 50 সেমি। তো বর্গক্ষেত্রে বাহু যখন পেয়ে গেছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু স্কয়ার, অর্থাৎ 50কে স্কয়ার করতে হবে, আর একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো 50কে স্কয়ার করলে আমরা পাবো 2500। ঠিক আছে, এত বর্গ সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে দেখো। 9 আমরা দেখতে পাচ্ছি একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার × 1 মিটার, এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার × 1 মিটার। ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তা দেখো, যেহেতু জানলা দরজা তো আর কাগজ দিয়ে ঢাকবে না, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল থেকে জানলা দরজার ক্ষেত্রফল বাদ দিতে হবে, এবং আমরা যে মান পাবো সেই মানটিকে 70 দিয়ে গুণ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এই ক্ষেত্রে কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। যে হল ঘরটির দৈর্ঘ্য সমান 4 মিটার। হল ঘরটির প্রস্থ কি দেওয়া আছে? প্রস্থ সমান দেওয়া আছে 6 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ কিন্তু বেশি আছে। হল ঘরটির উচ্চতা সমান 4 মিটার। অতএব হল ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হয়? হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হয় পরিসীমা ইন্টু উচ্চতা। তা দেখো ব্যাপারটি একটু বুঝে নেওয়া যাক। এটি মনে করি আমরা হল ঘরের মেঝে। তা এই বাহুকে আমরা এখানে স্থাপন করলাম, পরপর আমরা খুলে দিচ্ছি। ঠিক আছে, এটিকে খুললে আমরা এখানে পাবো, এটিকে খুলে দিলে আমরা এখানে পাবো, এটিকে খুলে দিলে আমরা এখানে পাবো। অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসা, এটিকে আমরা কি বলি? পরিসীমা। অর্থাৎ পরিসীমা যা মান পাবো এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমাদের ঠিক একই হবে। এবং দেখো এক্ষেত্রে প্রতিটির উপরে একটি 4 মিটার করে কিন্তু একটা দেওয়াল দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রস্থটা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো আমাদের ক্ষেত্রফল পেয়ে যাই। অর্থাৎ এক্ষেত্রে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারি। আশা করি ব্যাপারটি বোঝা গেল। তাহলে দেখো আমরা প্রথমে এটা বের করার জন্য পরিসীমাটা বের করে নিচ্ছি। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা পরিসীমা পেয়ে গেলাম, এবং এটাকে এই উচ্চতা দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, আর আমাদের একক হবে কি? বর্গ একক। ঠিক আছে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। তাহলে দেখো এক্ষেত্রে মানগুলি বসিয়ে দিই। 2 × দৈর্ঘ্য 4 যোগ প্রস্থ হচ্ছে 6 × উচ্চতা 4, আর একক হবে আমাদের বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি দেখো, 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে। সেই 10 দিয়ে 2কে গুণ করলে আমরা 20 পাচ্ছি, এবং সেই 20কে আবার 4 দিয়ে গুণ করলে আমরা 80 বর্গমিটার পেলাম 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার আমাদের দরজার ক্ষেত্রফলগুলি তো বাদ দিতে হবে। তা দরজা কতটা ছিল? 3টি ছিল। অতএব 3টি দরজার ক্ষেত্রফল, প্রতিটি দরজার ক্ষেত্রফল কি বলা আছে? 1.5 মিটার
ইন্টু 1 মিটার বলা আছে। ঠিক আছে, যেহেতু 3টি আছে আমরা 3 দিয়ে গুণ করব। তা দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1.5কে 1 দিয়ে গুণ করলে আমরা 1.5ই পাবো, সেই 1.5কে 3 দিয়ে গুণ করলে আমরা 4.5 পাবো, অর্থাৎ 1.5কে 3 দিয়ে গুণ করলে 4.5 হলো। তাহলে এত বর্গমিটার হচ্ছে 3টি দরজার ক্ষেত্রফল। জানালা ছিল কটা, 4টি, তাহলে 4টি জানালার ক্ষেত্রফল কি হবে, প্রতিটির ক্ষেত্রফল বলা আছে 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে যেহেতু 4টি আছে তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তা দেখো 1 দিয়ে 1.2কে গুণ করলে আমরা 1.2 পাবো, সেই 1.2কে এবার 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 বরং 840, অর্থাৎ আমরা 4.8 বর্গমিটার পেলাম। এবার দেখো দেয়ালের মোট ক্ষেত্রফল আমাদের 80 বেরিয়েছে, তার থেকে জানলা দরজার ক্ষেত্রফল এবার আমাদের বাদ দিতে হবে। অতএব আমরা লিখে নিতে পারি দরজা জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে, দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা 80 পেয়েছি, সেই 80 থেকে আমাদের 3টি দরজার ক্ষেত্রফল হচ্ছে 4.5 এবং 3টি জানালার ক্ষেত্রফল হচ্ছে 4.8, এটি বাদ দিতে হবে। ঠিক আছে, আমাদের একক হবে বর্গমিটার। তা দেখো এখান থেকে কি হচ্ছে, 80 বিয়োগ এই দুটো যোগ করলে 8 5 13, 3 হাতে 1, 8 আর 1 9। ঠিক আছে, 80 বিয়োগ 9.3 বর্গমিটার, আমরা পাবো 70.7 বর্গমিটার। কেমন, তাহলে জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 70.7 বর্গমিটার। অতএব রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের 70.7 বেরিয়েছে, তাকে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত, 70 টাকা। তাহলে সেই 70 দিয়ে গুণ করব, এত টাকা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা শূন্য বসিয়ে দিলাম, 7 দিয়ে গুণ করছি, 7 7 49, 9 হাতে 4, 7 0 0, তাহলে 4 বসিয়ে গেল, 7 7 49, ক ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, অর্থাৎ আমরা পেলাম 4,949 টাকা। ঠিক আছে, এটা তোমরা কেটে দিতে পারো, কেননা দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগেরটা লক্ষ্য করো, 10 দাগেরটা কি আছে দেখো, 10 দাগেরটায় দেখতে পাচ্ছি যে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি ঘরটির উচ্চতা x মিটার, এবং দেখো মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে আর এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে দেখো মেঝের ক্ষেত্রফল আমরা কিভাবে পাই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, তাহলে সেই গুণফলটা দেওয়া আছে এক্ষেত্রে 12 বর্গমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4 বর্গমিটার। তাহলে এই 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি সহজেই আমরা প্রস্থ 3 বর্গমিটার পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই যে ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান 12 বর্গমিটার, ঘরটির মেঝের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে এখান থেকে সহজেই আমরা ঘরটির মেঝের প্রস্থ পেয়ে যাচ্ছি। প্রস্থ কিভাবে পাবো, এই 12কে 4 দিয়ে ভাগ করব, আমরা এত মিটার পাবো, অর্থাৎ আমরা 3 মিটার পেলাম ঘরটির মেঝের প্রস্থ। কেমন, তা দেখো এক্ষেত্রে আমরা উচ্চতা ধরে নিয়েছি, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে সহজেই আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এত বর্গ একক। এক্ষেত্রে মানগুলি আমরা বসিয়ে দিই, 2, দৈর্ঘ্য কত 4, তাহলে 4 বসিয়ে দিলাম, যোগ প্রস্থ কত 3 বসিয়ে দিলাম, উচ্চতা আমরা x ধরেছি, তাহলে ইন্টু x, আমাদের একক হবে বর্গ মিটার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, একটা যোগ করলে 7, 7কে 2 দিয়ে গুণ করলে 14x
বর্গমিটার। আবার দেখো অঙ্কে এই ক্ষেত্রে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বলেই দেওয়া আছে। অতএব এই 14x সমান আমরা 42 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব শর্তানুসারে 14x সমান 42, বা x সমান কি হবে, x সমান দেখো 42/14। তা দেখো 42কে 14 দিয়ে ভাগ করলে 3 হলো আমাদের ঘরটির উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে লিখে নিই, অতএব ঘরটির উচ্চতা সমান 3 মিটার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 11 দাগেটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে দেখো, 11 দাগে দেখতে পাচ্ছি সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা আমরা হিসেব করি। তাহলে দেখো এক্ষেত্রে দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি, অর্থাৎ তাদের পার্থক্য হচ্ছে 5 সেমি। তা আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি যে ধরি কাগজটির দৈর্ঘ্য x সেমি, অতএব কাগজটির প্রস্থ কি হবে, আমরা সাধারণত জানি দৈর্ঘ্য থেকে প্রস্থ কম হয়, অর্থাৎ এই ক্ষেত্রে 5 সেমি কম হবে, যেহেতু তাদের পার্থক্য হচ্ছে 5 সেমি বা অন্তর হচ্ছে 5 সেমি। তাহলে x - 5 সেমি হচ্ছে কাগজটির প্রস্থ। তা দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা পেয়ে গেছি, তাহলে কাগজটির ক্ষেত্রফল কি হচ্ছে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা পাবো দেখো x × x - 5 এত বর্গ সেমি। কেমন? তা এটি সমান প্রশ্নে কত বলা আছে যে কাগজটির ক্ষেত্রফল 84 বর্গ সেমি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো সেই শর্তানুসারে x × x - 5 সমান 84। তাহলে এখান থেকে আমরা x এর মান সহজেই বের করতে পারবো। দেখো x এর সাথে x গুণ করলে x² মাইনাস এক্ষেত্রে 5x হচ্ছে, 84কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, সমান 0। এবার আমাদের এই 84কে ভাঙিয়ে 5 করতে হবে। তা আমরা জানি 7 × 12 = 84, ঠিক আছে। 7 আর 12 গুণ করলে আমরা 84 পাই। তাহলে দেখো আবার 12 থেকে 7 বিয়োগ করলে আমরা 5 পাবো। আর যেহেতু এক্ষেত্রে মাইনাসে আছে, তাহলে বড়টাকে আমাদের মাইনাসে রাখতে হবে, অর্থাৎ আমরা পাবো দেখো x² মাইনাস 7x, x² মাইনাস এক্ষেত্রে 12কে আমাদের রাখতে হবে, 12x প্লাস 7x মাইনাস 84 সমান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো x কমন নিলে আমরা পাচ্ছি x পড়ে থাকবে, আর এক্ষেত্রে -12 পড়ে থাকবে, প্লাস 7 কমন নিলে এক্ষেত্রে x - 12 পাচ্ছি সমান 0। এখান থেকে দেখো দুটো থেকে x - 12 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 7, অর্থাৎ এক্ষেত্রে x পড়ে থাকছে, এদিকে 7 পড়ে থাকছে, এটি সমান 0। তা দুটো রাশির মান কখন 0 হয়, হয় এদের দুটোই 0 অথবা পৃথকভাবে যে কোনো একটি 0। 0-র সাথে কোনো কিছু গুণ করলে তবেই তো আমরা 0 পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় x - 12 সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, অতএব x সমান পাচ্ছি 12, -12কে ওপাশে নিয়ে গেলে আমরা 12 পাবো, আর এক্ষেত্রে প্লাস 7কে ওপাশে গেলে -7 পাবো। তা এটি কি গ্রহণযোগ্য? এটি গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না সেটা আমরা লিখে নিই, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, অতএব কাগজটির দৈর্ঘ্য এবং দেখো কাগজটির প্রস্থ কি হবে, প্রস্থ ছিল x - 5, অর্থাৎ 12 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, এত সেমি। তা আমরা কত পাবো, আমরা পাবো 7 সেমি। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশে বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।